ওয়েলকাম স্টুডেন্টস। আমরা আগের দিন সি ফিভার কবিতাটি পড়েছি এবং আমি তোমাদের কবিতাটির প্রতিটি লাইন এক্সপ্লেন করেছি। আজ আমি কবিতাটির ইম্পর্টেন্ট কোশ্চেন্স এবং তাদের অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে যে টেক্সচুয়াল প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, তারপর অন্যান্য যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো যেগুলো পরীক্ষাতে তোমাদের আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। কম্প্রিহেনশন এক্সারসাইজ, তোমরা বইটা খুলে নিতে পারো। 1 নম্বর প্রশ্নে বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। অর্থাৎ এখানে একটা করে প্রশ্ন রয়েছে এবং তার 4টি অপশন রয়েছে, অর্থাৎ মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন। এই 4টি অপশনের মধ্যে তোমাকে সঠিক যে অপশন রয়েছে সেটা খুঁজে বের করতে হবে। তাহলে প্রথম প্রশ্নটা রয়েছে দ্য পোয়েট আস্ক ফর এ সেল দ্য কালার অফ হুইচ উড বি ব্লু, গ্রে, ব্ল্যাক, হোয়াইট। কবি যে সেল যে পালটি চেয়েছেন তার কালারটা কেমন হবে? তাহলে আমরা দেখেছি তার কালারটি হবে হোয়াইট, অর্থাৎ অপশন নম্বর 4 এর উত্তরটি হবে হোয়াইট, অর্থাৎ পালটি হচ্ছে সাদা রঙের ছিল। এবার বি নাম্বার প্রশ্নটিতে রয়েছে হোয়াইল গোয়িং ডাউন টু দ্য সি দ্য পোয়েট ওয়ান্টস টু হিয়ার দ্য ক্রাইং অফ সিগালস, কুকুস, ইগলস অ্যান্ড সোয়ালোস। কবি যখন সমুদ্রে যান তখন কবি কোন পাখির শব্দ অর্থাৎ ক্রাইং শুনতে পান? সিগাল, কুক্কু, ইগল অথবা সোয়ালো পাখি। তাহলে আমরা দেখেছি যে কবি ওয়ান্টেড টু হিয়ার দ্য ক্রাইং অফ সিগালস, তাহলে অ্যান্সারটি হবে সিগাল। নাও কোশ্চেন নং সি, দ্য উইন্ড অন দ্য সি ইজ লাইক এ হুইটেড সোর্ড, অ্যাক্স, নাইফ, স্পিয়ার। তাহলে যে বাতাস সে বাতাসটা কেমন ছিল? তাহলে আমরা থার্ড প্যারার সেকেন্ড লাইনে দেখেছি যে দ্য উইন্ডস লাইক এ হুইটেড নাইফ, অর্থাৎ অ্যান্সারটি হবে সি এর 3 নম্বর উত্তর, নাইফ। এবার কোশ্চেন নং 2, ট্রু ফলস। স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। প্রোভাইড সেন্টেন্সেস, ফ্রেজেস অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইয়োর অ্যান্সার। তাহলে এই নাম্বার কোশ্চেনটা দেখো, টু স্টিয়ার দ্য শিপ দ্য পোয়েট নিডস দ্য মুন। জাহাজটিকে চালনা করার জন্যে কবির প্রয়োজন ছিল, কবি চেয়েছিলেন চাঁদকে। তাহলে আমরা জানি যে কবি তারা চেয়েছিলেন, স্টার। তাহলে এটা ফলস অ্যান্সার হবে, তাহলে অ্যান্সারটি হবে ফলস। এবং এর সাপোর্টিং সেন্টেন্স হিসেবে আমরা যে লাইনটা লিখব, তোমরা একদম ফার্স্ট প্যারার সেকেন্ড লাইনে চলে যাও। দেখো বলেছে and all I ask is a tall ship and a star to steer her by। অর্থাৎ সেই জাহাজটাকে চালনা করার জন্য কবি চেয়েছেন একটা স্টার, তাহলে অ্যান্সারটি হবে ফলস এবং আমরা সাপোর্টিং সেন্টেন্স হিসেবে এই সেন্টেন্সটি লিখব। এবার বি নাম্বার, দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার। সেই রানিং টাইড, সেই চলমান যে স্রোত, তার যে ডাকটা ছিল সেটা ছিল উন্মত্ত এবং পরিষ্কার। তাহলে এই অ্যান্সারটা কিন্তু ট্রু হবে। তাহলে সাপোর্টিং সেন্টেন্সটা দেখো, সেকেন্ড স্ট্যান্জায় চলে যাও। সেকেন্ড স্ট্যান্জার ফার্স্ট লাইনের সেকেন্ড পার্ট, ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, এবং অবশ্যই সেকেন্ড লাইন ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড। তাহলে রানিং টাইডের যে ডাকটা ছিল সেটা ছিল ওয়াইল্ড এবং ক্লিয়ার। তাহলে সাপোর্টিং সেন্টেন্স হিসেবেই তোমরা এই অংশটুকুই লিখবে। এবার সি নাম্বার, দ্য পোয়েট ইজ গোয়িং আউট টু দ্য সি ফর দ্য ফার্স্ট টাইম। কবি প্রথমবারের জন্যে সমুদ্রে যাচ্ছে। এটা কিন্তু ফলস হবে, কারণ আমরা একদম প্রথম লাইনে দেখেছি আই মাস্ট গো ডাউন টু দ্য সিস এগেইন। এগেইন মানে আমি আবার সমুদ্র যাত্রায় যেতে চাই। তাহলে আবার তার মানে কবি আগেও সমুদ্র যাত্রায় গিয়েছিল। আমি যখন কবিতাটা এক্সপ্লেইন করেছিলাম তখনও কিন্তু কথাটা বলেছি। তাহলে এটা ফলস হবে এবং সাপোর্টিং সেন্টেন্স শুধু এই অংশটা লিখব যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিস এগেইন। এবার 3 নাম্বার, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে 3টে প্রশ্ন রয়েছে এবং সেই প্রশ্নের অ্যান্সারগুলো আমাদের লিখতে হবে। এ নাম্বার প্রশ্নটিতে রয়েছে ডিউরিং হোয়াট টাইম অফ দ্য ডে ডাজ দ্য পোয়েট উইশ টু গো ডাউন টু দ্য সি। কবি দিনের কোন সময়টিতে সমুদ্র যাত্রায় যেতে চান?
তাহলে আমরা কবিতাটিতে দেখেছি যে কবি একদম ভোরে, কবিতার লাইনে বলেছে গ্রে ডন ব্রেকিং, মানে সূর্য ওঠার আগেই একদম ভোরে কবি তার সমুদ্র যাত্রা করতে চাচ্ছেন। তাহলে অ্যান্সারটা আমরা কিভাবে লিখব? আমরা লিখব দ্য পোয়েট উইশেস টু গো ডাউন টু দ্য সিজ বিফোর দ্য ডে ব্রেক, অর্থাৎ দিন শুরু হওয়ার পূর্বেই। এবার বি নাম্বার প্রশ্নে রয়েছে হোয়াট কাইন্ড অফ ডে ডাজ দ্য পোয়েট প্রেফার ফর সেলিং, তার সমুদ্র যাত্রার জন্য সে কী ধরনের দিন প্রেফার করেছে, সে কী ধরনের দিন আশা করেছে। তাহলে কী ধরনের দিন চেয়েছে? অ্যান্সারটা আমরা লিখব দ্য পোয়েট প্রেফার্স এ উইন্ডি ডে উইথ হোয়াইট ক্লাউডস ফ্লাইং ইন দ্য স্কাই। কবি একটা উইন্ডি দিন চেয়েছেন, একটা বাতাসপূর্ণ দিন চেয়েছেন, এবং সঙ্গে কি থাকবে? আকাশে সাদা মেঘ ভেসে বেড়াবে, অর্থাৎ ঝড়ের কোনো পূর্বাভাস থাকবে না। এবার সি নাম্বার, হোয়াট ডাজ দ্য পোয়েট প্রেফার টু হিয়ার ফ্রম এ ফেলো রোভার, কবি তার সহ নাবিকের কাছ থেকে কি শুনতে চান? তাহলে অ্যান্সারটি হবে দ্য পোয়েট প্রেফার্স টু হিয়ার এ মেরি ইয়ার্ন ফ্রম এ ফেলো রোভার, একজন ফেলো রোভারের কাছ থেকে, একজন সহ নাবিকের কাছ থেকে কবি একটি আনন্দপূর্ণ অভিযানের গল্প শুনতে চান। মেরি ইয়ার্ন মানে হচ্ছে আনন্দপূর্ণ কোনো অভিযানের গল্প। তাহলে আমাদের টেক্সচুয়াল প্রশ্নগুলো শেষ হলো। এবার এই চ্যাপ্টার থেকে, এই কবিতাটি থেকে অন্যান্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং অবশ্যই তাদের অ্যান্সারগুলো নিয়েও আলোচনা করব। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হাউ ডু ইউ নো দ্যাট দ্য পোয়েট হ্যাড গন টু দ্য সি ভয়েস বিফোর, কবি যে আগেও সমুদ্রযাত্রায় গিয়েছিলেন এটা তুমি কিভাবে জানলে? তাহলে অ্যান্সারটা দেখো, ইন দ্য ভেরি ফার্স্ট লাইন দ্য পোয়েট সেজ আই মাস্ট গো ডাউন টু দ্য সিস এগেইন, দ্য ওয়ার্ড এগেইন মেক্স আস আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য পোয়েট হ্যাড গন টু দ্য সি ভয়েস বিফোর, অর্থাৎ আই মাস্ট গো ডাউন টু দ্য সিস এগেইন, এই লাইনটাই আমাদের বুঝিয়ে দেয় যে কবি এর আগেও সমুদ্রযাত্রায় গিয়েছিলেন। এবার দ্বিতীয় প্রশ্নটা দেখো, হোয়াট টাইপ অফ সি অ্যান্ড স্কাই ডাজ দ্য পোয়েট এক্সপেক্ট ফর হিজ জার্নি, কবি তার সমুদ্রযাত্রার জন্য কী ধরনের আকাশ চেয়েছিলেন, কী ধরনের সমুদ্র চেয়েছেন? তাহলে অ্যান্সারটা হবে দ্য পোয়েট এক্সপেক্টস দ্য লনলি সি অ্যান্ড লনলি স্কাই ফর হিজ জার্নি, কবি তার যাত্রার জন্যে, তার সমুদ্র যাত্রার জন্যে একদম একাকী একটা সমুদ্র চেয়েছেন এবং একাকী আকাশটাকে চেয়েছেন। কোশ্চেন নং 3, হোয়াট টাইপ অফ শিপ ডাজ দ্য পোয়েট আস্ক ফর হিজ জার্নি, কবি তার সমুদ্র যাত্রার জন্যে কী ধরনের জাহাজ চেয়েছেন? তাহলে অ্যান্সারটি হবে দ্য পোয়েট আস্ক এ টল শিপ ফর হিজ জার্নি, কবি তার সি বয়সের জন্যে, তার সমুদ্র যাত্রার জন্যে একটা লম্বা জাহাজ চেয়েছেন। 4 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক টু স্টিয়ার হিজ শিপ, কবি তার জাহাজটিকে চালনা করার জন্যে কি চেয়েছেন? তাহলে দ্য পোয়েট আস্ক এ স্টার টু স্টিয়ার হিজ শিপ, কবি একটা তারা চেয়েছেন যেটি তার জাহাজটিকে চালনা করবে। এবার কোশ্চেন নং 5, হোয়াট আদার থিংস ডাজ দ্য পোয়েট প্রেফার টু স্টার্ট এ স্মুথ জার্নি, অর্থাৎ একটা সুন্দর, একটা মসৃণ যাত্রা শুরু করার জন্যে কবি আর কী কী জিনিস প্রেফার করেছেন, আর কী কী জিনিস চেয়েছেন? তাহলে আমরা অ্যান্সারটা এভাবে লিখতে পারি যে টু স্টার্ট এ স্মুথ জার্নি দ্য পোয়েট প্রেফার্স দ্য হুইলস কিক, উইন্ড সং দ্যাট ইজ ফেভারেবল উইন্ড অ্যান্ড হোয়াইট সেলস শেকিং, অর্থাৎ সে কী কী চেয়েছেন? হুইলস কিক, হুইলস কিক সম্বন্ধে আমি আগের ক্লাসে বলেছি। তারপর কী চেয়েছেন? উইন্ড সং, বাতাসের গান, অর্থাৎ একটা ফেভারেবল উইন্ড। আর কী চেয়েছেন? হোয়াইট সেলস শেকিং, যে সাদা রঙের পাল সেটা নড়বে, অর্থাৎ বাতাসের ধাক্কায় তার জাহাজ এগিয়ে যাবে এবং পালটা নড়তে থাকবে। এবার নেক্সট কোশ্চেন, হু কলস দ্য পোয়েট টু স্টার্ট এ সি ভয়েস, হাউ ইজ দ্য কল, কবিকে সমুদ্রযাত্রা করার জন্য কে ডাকে? হাউ ইজ দ্য কল, ডাকটা কেমন? তাহলে অ্যান্সারটি হবে দ্য রানিং টাইড কলস দ্য পোয়েট
টু স্টার্ট হিজ সি ভয়েস। কবিকে ডেকেছিল, কবিকে সমুদ্র যাত্রা করার জন্যে ডেকেছিল সেই চলমান সমুদ্র স্রোত। এবার ডাকটা কেমন ছিল? দ্য কল ইজ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার। তাহলে দ্য কল অফ দ্য রানিং টাইড, সেই সমুদ্র স্রোতের ডাকটা ছিল ওয়াইল্ড এবং ক্লিয়ার, বন্য, উন্মত্ত এবং পরিষ্কার, যে ডাকটা ক্যানট বি ডিনাইড, যেটাকে অস্বীকার করা যায় না। এবার কোশ্চেন নং 7, হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু সি অ্যান্ড হিয়ার ডিউরিং দ্য কোর্স অফ হিজ জার্নি? কবি তার যাত্রার সময়কালে কী ধরনের শব্দ তিনি শুনতে চেয়েছেন এবং কি দেখতে চেয়েছেন? তাহলে অ্যান্সারটি হবে দ্য পোয়েট ওয়ান্টস টু সি দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিউম ইন দ্য সি অ্যান্ড হি ওয়ান্টস টু হিয়ার দ্য সি গার্লস ক্রাইং। তাহলে কবি সমুদ্রের ফেনা দেখতে চেয়েছেন, ছিটকে ওঠা সমুদ্রের ফেনা, এবং সে শুনতে চেয়েছেন সিগাল, যে শঙ্খচিল পাখি, তার গান শুনতে চেয়েছেন, তার ডাক শুনতে চেয়েছেন। এবার নেক্সট কোশ্চেন, হোয়াট টাইপ অফ লাইফ ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু লিড? কবি কী ধরনের জীবন যাপন করতে চেয়েছেন? তাহলে অ্যান্সারটি হবে দ্য পোয়েট ওয়ান্টস টু লিড এ লাইফ অ্যাজ দ্য ভ্যাগ্র্যান্ট জিপসি লিড। সেই ভবঘুরে জিপসিরা যেমন তাদের জীবনকে লিড করে, তাদের জীবন যাপন করে, কবি ঠিক সেই ধরনের একটা জীবন যাপন করতে চেয়েছিলেন। এবার পরের প্রশ্ন, টু হুস ওয়ে ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু গো? কবি কাদের পথে চলে যেতে চেয়েছেন? তাহলে দ্য পোয়েট ওয়ান্টস টু গো টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড টু দ্য হোয়েলস ওয়ে। আমরা দেখেছি যে কবি সেই যে শঙ্খচিল রয়েছে তাদের পথে চলে যেতে চেয়েছিলেন, তারা যে পথ দিয়ে যায়, এবং হোয়েলস ওয়ে, তিমি মাছ, অর্থাৎ তিমি মাছ যে পথ দিয়ে যায় সে পথেও কবি চলে যেতে চেয়েছেন। নেক্সট কোশ্চেন, হোয়াই ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য উইন্ড অফ দ্য সি উইথ দ্য হুইটেড নাইফ? কবি সমুদ্রের যে বাতাস, সেই বাতাসকে হুইটেড নাইফ অর্থাৎ তীক্ষ্ণ ছুরির সঙ্গে কেন তুলনা করেছেন? তাহলে অ্যান্সারটি হবে দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য উইন্ড অফ দ্য সি উইথ দ্য হুইটেড নাইফ বিকজ দ্য উইন্ড ইজ ভেরি কোল্ড। অর্থাৎ কবি বাতাসটিকে তীক্ষ্ণ ছুরির সঙ্গে তুলনা করেছেন, কারণ বাতাসটি এতটাই ঠান্ডা হতে পারে যে সেটা যখন শরীরে লাগবে তখন সেটা ছুরির মতো আঘাত করতে পারে। তাই কবি সেই বাতাসটাকে তীক্ষ্ণ ছুরির সঙ্গে তুলনা করেছেন। এবার লাস্ট কোশ্চেন, হোয়াট ডাজ দ্য পোয়েট এক্সপেক্ট অ্যাট দ্য এন্ড অফ হিজ লং জার্নি? তার এই লম্বা যাত্রা শেষে কবি কি এক্সপেক্ট করেছেন, কবি কি আশা করেছেন? তাহলে অ্যান্সারটি হবে দ্য পোয়েট এক্সপেক্টস এ কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম অ্যাট দ্য এন্ড অফ হিজ লং জার্নি। কবি তার লম্বা যাত্রা শেষে একটা শান্তির ঘুম এবং একটা সুমধুর, একটা মধুর স্বপ্ন, একটা মিষ্টি স্বপ্ন আশা করেছেন, যে তিনি তার যাত্রা শেষে একটা সুন্দর ঘুম দিবেন এবং সেই ঘুমের মধ্যে সে একটা দারুণ স্বপ্ন দেখবেন। তাহলে আশা করি তোমরা প্রশ্ন অ্যান্সারগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। এই কঠিন সময়ে তোমরা বেশি সময় নষ্ট করবে না, নিজেদের স্টাডিগুলো ঠিকঠাক চালিয়ে যাবে। পরের ক্লাসে দেখা হচ্ছে অন্য একটি বিষয় নিয়ে।